দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা এই আয়োজনে মূলত প্রতিদিনের প্রধান খবর এবং সেই খবরের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কথা বলি। আজকে আমরা মোটা দাগে তিনটি খবর নিয়ে কথা বলতে চাই। তার প্রথমটি হচ্ছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির অবস্থান। এই নির্বাচনটি কি আবারও একপেশে হতে যাচ্ছে কিনা? আবার দেখেছি যে আমার বিএনপির একটি অংশ তারা নির্বাচনে আসছে এবং তারা হাইকমান্ডের সিদ্ধান্তকেও মানেনি। এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। দ্বিতীয় ভাগে আমরা কথা বলতে চাই চাকরিতে বয়সসীমা যে বাড়ানো হচ্ছে, যে 35 বছর করা হচ্ছে, সেই প্রসঙ্গ নিয়ে পক্ষ বিপক্ষ আলোচনা। এবং শেষ ধাপে আমরা কথা বলবো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে উড়বে ফিলিস্তিনের পতাকা এবং সেখানে সংহতি প্রকাশ করা হচ্ছে। এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে প্রথম ভাগে কথা বলার জন্য স্টুডিওতে আছেন ইউএনবির সম্পাদক জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান, আপনাকেও স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ভার্চুয়ালিও। আপনারা চাইলে আপনার প্রশ্ন, তর্ক, যুক্তি উপস্থাপন করতে পারেন আমাদের সঙ্গে মতামত দিয়ে, আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে। আমি প্রথমে একটু জনাব ফরিদ হোসেনের কাছে আসতে চাই এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলার জন্য। উপজেলা নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের অবস্থান, এই টপিক নিয়ে আমরা মোটামুটি অনেকবারই কথা বলেছি। তার সঙ্গে যদি নতুন করে যুক্ত করতে চাই আমরা, জাতীয় নির্বাচন একতরফা হয়েছে, একপেশে হয়েছে, আলোচনা সমালোচনা আছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে বলা হয় ডেমোক্রেসির একেবারেই সূতিকাগার। তো সেই জায়গায় এবার প্রতীক মানে দলীয় প্রতীক নেই, সবাই স্বতন্ত্র প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচনের বাস্তবতা যেমন আছে, তার সঙ্গে বিএনপির 61 জন তারা নির্বাচনে আসছে। কি হতে যাচ্ছে নির্বাচন? একতরফা, একপেশে, নাকি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? দেখুন, এগুলো ভিন্ন ভিন্নভাবে দেখা যায়, দৃষ্টিকোণ থেকে আপনার কিভাবে দেখবেন। যেমন জাতীয় নির্বাচনের কথাটা যেটা আসে এখন কথার মধ্যে, যেটা একতরফা এইভাবে বলা হচ্ছে যে একটি দল বা ওই দলের সঙ্গে বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তারা অংশগ্রহণ করেনি। এখন করেনি সেটা তাদের নিজেদের ইচ্ছার ব্যাপার ছিল, তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। সেই দিক থেকে আমরা যদি মনে করি যে কেউ কেউ বলে যে এটা তো নির্বাচনটা একতরফা হয়ে গেল, অর্থাৎ সেখানে আওয়ামী লীগেরই, এবং এটাতে বাধ্য করেছিল আওয়ামী লীগকে এই বর্জনটার ফলে যে নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় এবং ভোটারের উপস্থিতি যাতে বাড়ে এবং সেই বৃদ্ধির লক্ষ্যে, মূলত এটা অংশগ্রহণ করা বৃদ্ধির লক্ষ্যে এবং শান্তিপূর্ণ করা। সে কারণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তিনি যে সিদ্ধান্ত যে তার দলের মধ্য থেকে এটাকে উন্মুক্ত করে দেয়, জি, সেটা আগে কখনো ছিল না আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা। সেটা করার ফলে হলো যে অনেকগুলো মানে আসনেই একটা আওয়ামী লীগের কি বলে যে প্রার্থী স্বতন্ত্র এবং স্বতন্ত্র আওয়ামী লীগ এইভাবে হলো, কথাটা এইভাবে হলো। কিন্তু নির্বাচনে যেটা হলো যে আপনার সেখানে অনেকেই ভোটাররা একটা উৎসাহ পেল, কারণ দুটো মানে প্রার্থী এই ধরনের ক্ষেত্রে তারা নিজেদের একজন একজনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে যখন দাঁড়ালো, তখন এখন দেখুন এই জায়গাটার মধ্যে এই ধারাটাই বিএনপি বা তারা এখানে স্থানীয় সরকার নির্বাচনে নিয়ে আসছে। উপজেলা স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে নির্বাচন, এবং সেখানে একসময় তো দলীয়ভাবেই হতো, দলীয় প্রতীকই হতো। এই বছরে আবার দলীয় প্রতীকটা আওয়ামী লীগ সেটা তার দল থেকে সে বলেছে যে না, আমরা দলীয় কোনো প্রতীক দেব না, এবং বিএনপি তো অংশগ্রহণই করছে না। কিন্তু যে এটা কতটা যৌক্তিক সেটা হচ্ছে একটা প্রশ্ন। কোনো যুদ্ধে যাব না, আমি কোনো খেলাতে অংশগ্রহণ করব না, এটা কতটুকু যৌক্তিক সেই প্রশ্নটা আসছে যে আমি যদি ছেড়েই দেই তাহলে অন্য পক্ষ কি করবে, তাকে কতগুলো পথ অবলম্বন করতে হয়, কারণ এটা তো বসে থাকবে না। আপনার উপজেলা নির্বাচনটা তো আর বসে থাকতে হতেই হবে। কাজেই সেই দিক থেকে চিন্তা করলে আপনি এটাকে একপেশে কীভাবে বলবেন আমি জানি না। দেখুন, দল তো অনেক থাকে, আবার অনেক দল নির্বাচন অংশগ্রহণ করেও না। এখন বিএনপি যে ধারাটার মধ্যে আছে, তারা ভাবছে যে একদিন না একদিন সরকার সে দুর্বল হয়ে যাবে, সে হয়তো থাকবে না, তারা তখন আমি মনে করব। কিন্তু বিএনপিকে এটাও ভাবতে হবে যে তাহলে পরে যদি সে যেটা এখন করতে যাচ্ছে সেটা এমনি এমনি দাবি করে তো আর হবে না, তাকে একটা তীব্র আন্দোলনের মধ্যে দিয়েই করতে হবে। দুর্বল করতে হলে তো আসলে এই যুদ্ধগুলোতে আসতে হবে। এবং এই জায়গায় যদি পরবর্তীতে যদি দেখা যায় যে তারা ক্ষমতায় এলো, এবং তখন আবার এই আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে গেল না, তাহলে তো বাংলাদেশের এই অবস্থাটা, এই চক্রটা তো চলতেই থাকবে।
এখন দেখুন, এটা বিএনপির দলীয় অবস্থান রাজনৈতিক অবস্থান নেবে, তার কৌশল গ্রহণ করবে, তার মানে, কিন্তু নির্বাচনে না এসে সে কি সুবিধাটা পাচ্ছে এটাও কিন্তু এখন অনেকের কাছে প্রশ্ন। হ্যাঁ, নির্বাচনে তারা যেটা যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, যে জিনিসটা আমি মনে করি যে এখানে আওয়ামী লীগের দিক থেকে যে একটা বলা হয়েছে যে পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন এগুলো নিয়ে একটা ব্যাপার চলছে, কিন্তু নির্বাচনের মধ্যে আরেকটা ব্যাপার হবে যে আমার মনে হয় যে এই নির্বাচনের, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, ভোটারদের মধ্যে উৎসাহ আছে, তারা ভোটে আসবে, তখন যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই নির্বাচনটাকে কতটা শান্তিপূর্ণ, কারচুপিবিহীন এবং সুষ্ঠু করা, সেটার দিকে নজর দেওয়াটা বেশি। আর বিএনপি যদি সেখানে অংশগ্রহণ করত তাহলে সেই কাজটা আরো ভালোভাবে আমরা দেখতে পারতাম যে কতটা সরকার বা সরকারি দল এই জিনিসটাকে মেনে নিতে পারে, তারা কতটা উদার হতে পারে, সেই জিনিসটা দেখা যেত। ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আবু সাইদ খানের কাছে আসি। আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন যে আসলে বিএনপি নির্বাচন একের পর এক বর্জন করে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করার কথা বলে এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় আসলে যদিও বিএনপির দলীয় নেতৃত্ব সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কথাগুলো বলবেন, কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে বা সাংবাদিক হিসেবে আসলে আপনার মূল্যায়ন কি, যে বিএনপির আখেরে কি আসলে লাভ হচ্ছে নাকি জনবিচ্ছিন্ন হচ্ছে সরকারের ভাষায়? আর ছোট্ট একটি প্রশ্ন এর সঙ্গে যুক্ত করে দেই, সেটি হচ্ছে যে এরপরও দেখলাম যে বিএনপির 61 জন সদস্য বা যারা এখনো নির্বাচনের মাঠে আছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে, এই দুটি ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান, আবু সাইদ খান? বিএনপি কি করবে না করবে সেটা তার রাজনৈতিক কৌশলের বিষয়। আমাদের দেশে দুটো ব্যাপারই আছে, যে রাজনীতি বর্জনের ব্যাপার আছে, তার গণতান্ত্রিক অধিকার আছে। এক সময় এরশাদের সময় তো আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলই নির্বাচন বর্জন করেছিল, এবং নির্বাচন বর্জনের যুক্তিটা ছিল যে এরশাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, এবং যে কারণে সেই সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে নো ইলেকশন আন্ডার এরশাদ, এবং এরশাদের পতনের মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থা এবং 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। এবং সেইটা যখন বাতিল হয়ে যায়, তো বাতিল হওয়ার পরে এটা নিয়ে বিতর্ক হয়। এই বিতর্কের কারণে বিএনপি নির্বাচন বর্জন করে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় নির্বাচন বর্জন এবং স্থানীয় নির্বাচন বর্জন একই দ্বারা করা উচিত কিনা, এই কৌশল বিএনপি নিতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জাতীয় নির্বাচন বর্জনের তাদের যে অবস্থান আছে, স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে সেই অবস্থানটা দুর্বল হতো বলে আমি মনে করি না। তারা সেটা করতে পারত, কৌশলগত কারণে করতে পারত, তাতে তাদের কর্মীরা নিজেরাও নিজস্ব এলাকায় তাদের গণভিত্তি গড়ে তুলতে পারত। কিন্তু এটা আমার মত, ব্যক্তিগত মত। কিন্তু বিএনপি সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচন করবে না। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে 61 জন, এটা আমার কাছে মনে হয়েছে যে মানে 500 ধরেন উপজেলার মধ্যে, প্রায় 500 উপজেলার মধ্যে 61 জন খুব বড় ব্যাপার না, এবং সেটাকে বলতে পারেন বিএনপির ভিত্তি। তবে যে নির্বাচন যেটা হচ্ছে, সেই নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটাও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এবং এখানে অন্য দল গুলো অংশগ্রহণ করছে না। কেবল বিএনপি না, বিএনপির বাইরেও বাম দলগুলো, ইসলামী দলগুলো, তারাও কিন্তু অংশগ্রহণ করছে না। কেবলমাত্র বিএনপি এবং বিএনপির ঘরানার মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ঘরানার রাজনীতি, অর্থাৎ 14 দল, সেই ক্ষেত্রে 14 দলও খানিকটা 14 দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের অভ্যন্তরে তারা নির্বাচনটা হচ্ছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই নির্বাচন যদিও বা দলীয় অর্থাৎ প্রতীকে হচ্ছে না, মার্কায় নির্বাচন হচ্ছে না, তবু সেই নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। এবং এই ক্ষেত্রে সেই নির্বাচনটাকেও অর্থবহ হবে কিনা এটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা সেখানে দলের অভ্যন্তরেও এবং রাজনীতিতে সেখানে এক ধরনের পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিবারতন্ত্র, অর্থাৎ একই পরিবারের থেকে এমপি, মন্ত্রী, একই পরিবার থেকে উপজেলা দখল করার বিরুদ্ধে দল সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দলীয়
নেতাদের স্বজনরা যাতে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেটা সরে দাঁড়ায়নি। অনেক মন্ত্রীর সন্তান, তাদের ভাই এবং কিংবা শ্যালক কিংবা খুব কাছের স্বজন তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং এই ব্যাপারে আওয়ামী লীগও তার দলীয় সিদ্ধান্ত থেকে কিছুটা পশ্চাদপসরণ করেছে। কেননা আওয়ামী লীগের যে ওয়ার্কিং কমিটি মিটিংয়ে অনেকেরই ধারণা করা হয়েছিল, পত্রপত্রিকাও লিখেছিল যে এইটাই মূল ইস্যু হবে, কিন্তু পরবর্তী দেখা গেল যে এটা ইস্যু হয় নাই, বরং সেখানে স্বজনের সংজ্ঞাটা পরিবর্তন করা হয়েছে। এখানে স্বজনের পরিবর্তে সেখানে পরিবার এর সদস্য বলা হয়েছে। তো সেইটা বলার মধ্য দিয়ে সেই সুযোগটাকে একটু সহজ করা হয়েছে আসলে শর্তটাকে। জি, আবু সাইদ খান, আপনার কাছে আমি একটু পরে আবারও আসি। আমি আপনার এই দুটি কথা নিয়ে একটু সামনে এগোতে চাই। আমি আবারও ফরিদ হোসেনের কাছে আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। অল্প করে আপনার কাছে শুনবো আসলে যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন আমরা দেখেছি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনেও সেটি হবে বলেই আবু সাইদ খানের মত, এবং সেটা মাঠেও দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে আমরা। আরেকটি বিষয় আছে, আসলে এর আগেও তো নির্বাচন অনেক রাজনৈতিক দল বর্জন করে অর্জনও করতে পেরেছে। 90 গণ অভ্যুত্থান হয়েছে, আরও অনেক অভ্যুত্থানের বাস্তবতা আছে। এবারও কি বিএনপি বা তার সমমনা দলগুলো সেই পথেই হাঁটছে? সফলতার আসলে ভবিষ্যৎ কত? না, দেখুন, আমি তো শুরুতে যেটা বললাম যে এই যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে, এটা তো তাকে ঠেলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে সেই দিক থেকে, তাই না? এখন আমরা এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ধরুন প্রধান দুটি দল যেটা আছে বাংলাদেশে, আওয়ামী লীগ এবং বিএনপি, নিঃসন্দেহে বিএনপির একটা বড় দল এবং তার তো জনসমর্থন আমরা দেখেছি আগে, যদিও 2008-এর নির্বাচনে তাদের বেশ একটা ভরাডুবি হয়েছিল। সেখানে সেই নির্বাচনে মনে হয়নি যে আওয়ামী লীগ খুব একটা বিএনপি খুব একটা শক্তিশালী দল। তার পরবর্তীতে নানান ধরনের ঘটনাগুলো ঘটেছে। এখন আপনি যদি আমাকে বাধ্য করেন, আমি বারবার একই কথা বলছি যে আমার আসলে অপশন কি, আমি তাহলে কি করব? নির্বাচনটা বন্ধ করে দেব? আমি তো জাতীয় নির্বাচন না, এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনটা একটা নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে, এবং নির্বাচন কমিশনকে এখানে সে কতটা স্বাধীন, কতটা সাহসের সঙ্গে কাজ করতে পারে সেই সুযোগটাও দেওয়া হচ্ছে না। কারণ আপনি সরে যাচ্ছেন। আপনি এই যে বারবার সরে যাওয়ার যে ব্যাপারটা, এতে করে যেটা আবু সাহেব বললেন, সেটাতেও কিন্তু একটা প্রশ্ন আসছে জাতীয় নির্বাচনের পরও, যে আজকে যে বিএনপির তৃণমূল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে অসংখ্য কর্মী আছে, তারা কিছু তো করতে পারছে না। তারা বর্জনের মধ্য দিয়ে তারা চুপচাপ ঘরে বসে থাকতে হচ্ছে, এবং যারাও করতে গিয়েছে তাদেরকে আবার তারা বহিষ্কার করে দিচ্ছে। এখন এই অবস্থাতে আপনার নির্বাচন হচ্ছে দলকে চাঙ্গা করার একটা অনেকগুলো পথের মধ্যে একটা বড় পথ হচ্ছে যে দল চাঙ্গা হয় সেখানে, তাই না? তো সেই চাঙ্গা করার কাজটা যদি না করে, এমনি করে করে দেখবেন যে একটা পাথর যদি আপনার অনেকদিন পানিতে পড়ে থাকে, তাহলে তো তার মধ্যে শাওলা ধরে যায়। তো রোলিং স্টোন ডাজন গ্যাদার মস বলে না একটা, কিন্তু এখানে তো আপনার রোল করছে না, এই পাথর এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেই দাঁড়ানোর পরে তো তার মধ্যে শাওলা জমতেই থাকবে, তাই না? আবু সাইদ খানের কাছে আমরা আবারও একটু আসি। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে আসলে ছেড়ে দিলে আওয়ামী লীগ কি করবে? তার তো আসলে আর কোনো অপশনও নাই। তো সেই জায়গায় আসলে গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো সব কথাগুলো বলা হয় যে সংবিধানের ব্যাপারটি আসে। এই বাস্তবতায় আসলে আওয়ামী লীগের কি করণীয় আছে? অপশন নেই তো, এটা ঠিক না। কারণ রাজনীতি একটা বিতর্ক আছে, রাজনীতি একটা সংকট আছে, এই সংকটটা নিরসন হওয়াটা দরকার। গণতন্ত্রের পথকে নির্বিঘ্ন করতে হলে এখানে এই সংকটটা দূর করা দরকার। সেটা হলো নির্বাচন ব্যবস্থাটা কি হবে। একটা দলনিরপেক্ষ কোনো ব্যবস্থাপনা হবে, সর্বদলীয় ব্যবস্থাপনা হবে, না দলীয় ব্যবস্থাপনা হবে? তো এই প্রশ্নগুলো সামনে এসেছে। তো সরকারের পক্ষ থেকে দলীয় ব্যবস্থাপনা নির্বাচন করা ব্যাপারটা, অর্থাৎ দলীয় সরকারের ব্যবস্থাপনায় নির্বাচন করার ব্যাপারে সরকার অটুট রয়েছে, তাদের সিদ্ধান্তে রয়েছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ডায়লগ দরকার, যেটা আমরা বলেছিলাম যে জাতীয় এই পথে তো দীর্ঘদিন চলতে পারে না। অতএব একটা পদ্ধতি দরকার। যেমন সামরিক শাসন কিংবা তার আগের আমল নির্বাচনগুলো যখন বিতর্ক হয়ে পড়েছিল, তখন নির্বাচন এর ব্যবস্থাপনাটা কি হবে এই ব্যাপারে রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্যমত হয়েছিল। 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থানের প্রাক্কালে 3 জোটের রূপরেখা হয়েছিল, এবং সেখানে নিরপেক্ষ ব্যবস্থাপনা অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল, এবং সেই ব্যবস্থাপনায় তুলনামূলকভাবে ভালো নির্বাচন, গ্রহণযোগ্য
4টি নির্বাচন হয়েছিল। তো এই 4টি নির্বাচন এবং 96 সালে যখন একটা নির্বাচন একতরফা নির্বাচনের জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করে, তখন বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো তারা আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের বিধান হিসাবে প্রবর্তন করেছিল। কিন্তু সেই বিধানটা না থাকায় এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে এই বিধানটাকে বিলুপ্ত করার মধ্য দিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকটটা নিরসন হওয়া দরকার এবং আলাপ আলোচনার ভিত্তিতে সরকার এবং বিরোধী দল এখানে একটা ঐক্যমত্য দরকার এবং এই ভিন্ন এখানে মানে গণতন্ত্রের পথটা মুক্ত করে পড়তে পারে এবং এখানে দেখা যাচ্ছে যে একদলীয় ব্যবস্থা কিংবা একদলীয় প্রাধান্য কায়েম হতে পারে। গণতন্ত্রকে ভারসাম্য দরকার, যেমন প্রকৃতিতে ভারসাম্য না হলে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, ঠিক তেমনই করে রাজনীতিতেও ভারসাম্যটা দরকার, না হলেও রাজনৈতিক অঙ্গনেও বিপর্যয় নেমে আসতে পারে। তো এইটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দরকার এবং সবাইকে গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শাসন, ঠিক আছে, কিন্তু গণতন্ত্র মানে হচ্ছে এক ধরনের ঐক্যমত্য দরকার। এখানে সংখ্যাগরিষ্ঠ দল এবং নিকটবর্তী দল রাজনৈতিক অঙ্গনে একটা ঐক্যমত্য ছাড়া গণতন্ত্র যাত্রাটা কিন্তু শুভ হয় না। তো সেখানে বারবার বাধা প্রাপ্ত হয়, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হয়েছে। তো এই রাজনৈতিক সংকটটা নিরসন করাটা সময়ের দাবি বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, প্রসঙ্গে কথা বলার জন্য। এই ব্যাপারে একদমই 30 সেকেন্ডে আমি ফরিদ হোসেনের কাছে একটু মন্তব্য শুনি, আসলে দল নিরপেক্ষ নাকি দলীয়, যে কথাটা আবু সাইদ খান বলেন, একদমই অল্প মন্তব্য নিব আপনার। শুনুন, রাজনীতিতে আপনার এরকম যে দলীয় বা দল নিরপেক্ষ, মানে দলীয়ই তো হয়, রাজনীতিতে আপনার তো দলেরই ব্যাপার এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী ব্যবস্থার কথা বলা হচ্ছে না। নির্বাচনী ব্যবস্থাটা তো এখন আপনার আমি একটু বুঝতে পারছি না, কারণ এটা তো একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে। তো সেখানে আপনার যে দাবিটা জাতীয় নির্বাচনের সময় করা হয়েছে, সেই জিনিসটা যে আপনি দল ছেড়ে দেবো আমি আমার একটা অনির্বাচিত কিছু লোক এসে সেই রাষ্ট্র পরিচালনা করবে, সেই সময় সরকার পরিচালনা করবে, এটার বিরুদ্ধে তো অনেক যুক্তি দাঁড় করানো হচ্ছে, তাই না? এটা কেন প্রয়োজন না, এবং এই ধরনের ব্যবস্থাটাকে আপনি এক দিনের পর দিন কিন্তু চালাতে পারেন না। তো সেই কারণে একটা অবস্থা তো আসতে হবে যে আপনাকে দলীয় সরকারের উপরেই কিন্তু আপনাকে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এবং গণতন্ত্রের মানে যদি আপনার, যেমন পাকিস্তানেই দেখুন না কেন, পাকিস্তানে তো আছে এখনো পর্যন্ত দল নিরপেক্ষ যাদের কথা হচ্ছে, কিন্তু কই, সেখানে তো একই অভিযোগ, আরো বেশি অভিযোগ, তাই না? কাজে এটার তো কোনো শেষ থাকবে না। এটা বিরতি নিয়ে আমরা আবু সাইদ খানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এই আলোচনায় প্রথমবারের মতো বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35, সে প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সে সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতি নিচ্ছি। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আলোচনার এই পর্যায়ে আমরা কথা বলতে চাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে কোনো কোনো জায়গায় নীতিগত সমর্থনও মিলেছে, কিন্তু সবশেষ নির্ভর করছে দলীয় বা সরকার প্রধানের সিদ্ধান্তের ওপরে। এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এখন ভার্চুয়ালি যুক্ত আছেন সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন UNBর সম্পাদক ফরিদ হোসেন। প্রথমে একটু নজরুল ইসলাম খানের কাছে আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে আসলে এখন 30 আছে, 35-এর দাবি ছিল, সে বিষয়ে এইটার বরফ গলতে শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়। এই সিদ্ধান্ত হলে কি লাভ, না হলে কি লাভ, পক্ষে বিপক্ষে নিয়ে আপনার আসলে কোনো মন্তব্য আছে কিনা নজরুল ইসলাম খান? আমি মনে করি 35 বছর হলে কোনো লাভই নেই। 35 বছর হলে 22 বছরে MA পাস করবে, তারপরে 12-13 বছর চাকরি খুঁজবে। মোস্ট প্রোডাক্টিভ টাইমটা তার এই চাকরি খোঁজার ভিতরে নষ্ট হবে। 35 বছর পর চাকরি পেয়ে কখন বিয়ে করবে, কখন ছেলে মেয়ে লালন পালন করবে এবং দেশকে কি দিবে এই বুড়া বয়সে। আর বেশি বয়সে যখন চাকরিতে ঢোকে তখন তার একটা আলাদা একটা অ্যাটিটিউড ফর্ম করে, তাদেরকে ওই অফিসে মোল্ড করা খুবই কঠিন। কেন সেনাবাহিনীতে কম বয়সে ঢোকা, এটা বোঝার বিষয় আছে, কিন্তু এখন যে কোনো ডিপার্টমেন্ট অনেকে স্পেশালাইজ, কিন্তু হয় কি যখন 35 বছর পর্যন্ত তার চাকরি ইন্টারভিউ দেবে তখন দেখা যায় যে যেগুলো গাধা আছে
সেগুলো পেয়ে যাবে চাকরি। তখন তারা একটা গদটা বুঝে যাবে। আমি দেখেছি যে বিসিএস এ অনেকে 7 বার পর্যন্ত দেয়, আমি 8 বারও পেয়েছি। তো এইটাতে হয় কি তারা বুঝতে পারে। সুতরাং এরা যদি পরে চাকরি পায় শেষের দিকে, এরা কিন্তু কখনোই ভালো হয় না। তো আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, তাই আমি বিসিএস এ মাঝে মাঝে ইন্টারভিউতে যাই, ভাইভাতে তখন খুব কম যাই। তো গেলে আমি লক্ষ্য করি যে এরকম ঘটনাগুলো ঘটেছে, এবং চাকরি জীবনেও দেখেছি যারা এরকম বেশি বয়সে ঢোকে তারা এই আলাদা একটা এনভায়রনমেন্টে তার সাথে সেইভাবে অ্যাডজাস্ট করে উঠতে পারে না। আর 35 বছর পরে কত বছর সে চাকরি করবে, তত বছরে অনেক কিছু শেখার ঘাটতি থেকে যায়। এরপরে আমার মনে হয় আরেকটা কথা আসবে যে চাকরির বয়সসীমা বাড়াতে হবে, সেটা তাদের জন্য হয়তো সোজা হবে। এটা বাড়লে বলবে আমরা 35 বছরে ঢুকেছি, আমরা আরো দরকার, আমাদের আরো বেশি বয়স পর্যন্ত চাকরি করা দরকার। আমি কোনো পক্ষে কোনো যুক্তিই বুঝি না। আপনারা দেখেন বিসিএস এর জন্য এখন অনেক বছর চেষ্টা করে, সেই সময়টা সে কিছুই করে না, শুধু চাকরির দরখাস্ত করে। এটা ঠিক না। মানে ব্যাপারটা কি আসলে এটা এরকম দেশের যে জন্য আসলে ছোট্ট সম্পূরক প্রশ্ন আসলে এই ব্যাপারে যে বিসিএস এখন এত লোভনীয় একটি জায়গায় এসে পৌঁছেছে যে এই জন্য আসলে বয়সসীমা বাড়ানোর আন্দোলনও হয়, অন্য কর্মক্ষেত্রে যাওয়ার অনীহাও তৈরি হয়। এই জায়গা থেকে কোনো কোনো জায়গায় চেঞ্জেস দরকার কিনা আসলে, যে একটা জায়গায় একদম পর্বতের সমান উঁচু, আরেকটি জায়গায় আসলে মানে মালভূমির মতো সমতল, এই জায়গায় সমন্বয়ের কোনো জায়গা আছে কিনা ইনাই খান? এখানে চেঞ্জ দরকার। বিসিএস এ ম্যাক্সিমাম 3 বারের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত না। একবার থাকলে হয়তো কারো কোনো অসুবিধা হতে পারে, অসুস্থ হতে পারে, সেই জন্য 2 বার থাকতে পারে, ম্যাক্সিমাম 3 বার। 3 বারের বেশি বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত না। তবে বিসিএস স্বচ্ছ পরীক্ষা, এই জন্য এখানে ডিমান্ড বেশি। এখন একটা ভালো চাকরি বলে মনে করে সবাই, সেটাও একটা বিষয়। এখন আগের চেয়ে এখন স্যালারি বা আদার অপরচুনিটিস বেশি। সেই হিসাবে আমি বলবো বিসিএস এও পরিবর্তন দরকার, 3 বারের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত না। আমার কাছে মনে হয় 30 বছর যেটা আছে এটাই আমার কাছে বেশি মনে হয়। আপনারা লক্ষ্য করবেন যখন ব্রিটিশরা সিভিল সার্ভিসে নিয়োগ দিত, প্রথমে 17 থেকে 19 বছর ছিল, এবং এর বিরুদ্ধেই কিন্তু সবাই 1885 সালে বসেছিল বোম্বেতে বসে। তখন কংগ্রেস নামে যে পার্টিটা, সেটা পার্টি করার ডিসিশন হয়, কিন্তু আসলে তারা বসেছিল চাকরির বয়সসীমা একটু বাড়ানোর জন্য। পরবর্তীকালে অবশ্যই 21 বছর হয়েছিল, এবং এই ভারতে অর্থাৎ বোম্বে এবং অন্যান্য জায়গায় আইসিএস পরীক্ষার জন্য। তখন কিন্তু 17 থেকে 19, তখন কত ম্যাচিওর ছিল, কতটা ম্যাচিওর ছিল, এখন কত পরিবর্তন হয়েছে। তারপরে 30 আছে, 30ই আমি মনে করি বেশি। 22 বছরে যদি এমএ পাস করে, 22, 23, বড় জোর 25 বছর, তার বেশি করা উচিত না, বরং 30 থেকে আরো 5 বছর কমিয়ে আনা উচিত। আমি আপনার কাছে আসি একটু পরে, আবারও আমি ফরিদ হোসেনের কাছে আসতে চাই। যে ব্যাপারটি আসলে আমাদের আলোচনার জায়গা, সেটি হচ্ছে যে এই মানুষগুলো যারা আসলে এতদিন ধরে রাজপথে আন্দোলনও করলেন এবং দাবির পক্ষে যুক্তি তৈরি করলেন এবং শিক্ষা মন্ত্রণালয়কে একটা জায়গায় নিয়ে আসতেও পারলেন, এদেরও তো জায়গাটি দেখার সুযোগ আছে কিনা, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসলে চাকরির মধ্যে, সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে যে ফারাক, সামাজিক অবস্থান থেকে শুরু করে সব জায়গায়, এই পাশাপাশি কর্মমুখী শিক্ষার যে বাস্তবতা, এই মেলবন্ধনটা তৈরি করার সুযোগ আছে কিনা বাংলাদেশে? না, দেখুন, একটা জিনিস হচ্ছে যে এটার দুটো দিক থেকেই বাস্তবতা আছে। এই দাবিটা যেটা উঠেছে এটারও একটা বাস্তবতা আছে। আবার এনআই খান সাহেব যেটা বললেন, তিনি তার যুক্তি তুলে ধরলেন, এবং সেটাও এক ধরনের যৌক্তিকতা আছে। আপনার যেমন ধরুন যে একটা কথা এখানে বলা হলো, আপনি যদি 35 বছর বাড়িয়ে দেন, এবং এখন 59 বছর হচ্ছে আপনার অবসরের সময়, তার মানে আপনি তখন সময় পাবেন মাত্র 24 বছর। আর এখন যদি আপনার যেটা আছে যে 30 বছর, তাহলে পরে আপনি পাচ্ছেন 27 বছর কাজে এগুলো পুরো যে আপনার যে আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি, এর পুরো প্রক্রিয়াটার মধ্যে আবার পরিবর্তন আনতে হবে। এই যে আমি এই কথাটা এখানে বলে নিলাম। আর একটা হচ্ছে যে বাস্তবতাটা হচ্ছে এই যে আপনি যে কথাটা বললেন যে এটা ছিল না, আমরা যখন পাশ করে বেরোলাম 76 সালের দিকে, 2 বছর আমাদের এমনিতেই পিছিয়ে গেছিলো আমাদের মুক্তিযুদ্ধের কারণে, তারপরেও আমরা 21-22 বছরে এমএ পাশ করে বেরিয়ে গেছি। তখনকার বাস্তবতা যেটা ছিল যে এই যে সরকারি চাকুরি এবং বিসিএস, এটা তেমন কোনো চাহিদা ছিল না, কোনো অফার ছিল না, লোভনীয় ছিল না। সরকারি চাকরি বলতে আপনার এখন যে অবস্থাটা হয়েছে, এবং বিশেষত গত 15 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে
অনেক সুযোগ সুবিধা সরকারি কর্মচারীরা পাচ্ছেন। তাদের বেতন বেড়েছে, তাদের ভাতা বেড়েছে, তারা গাড়ি কিনতে পারে একটা পর্যায়ের কর্মচারীরা, ডেপুটি সেক্রেটারি পর্যায় থেকে অন্যান্য অনেক সুবিধা কিন্তু তাদের বেড়েছে। তাদের প্রতিপত্তিও বেড়েছে। যারা প্রশাসন ক্যাডারে কাজ করে তাদের এক ধরনের অন্য ধরনের প্রভাবও তারা খাটাতে পারে। কাজে এই যে অবস্থাটা, এটার ফলে চুম্বকের মতো আমাদের যারা তরুণী আছে তাদেরকে টানছে হচ্ছে আপনার এই বিসিএস পরীক্ষার দিকে। এবং যেটা বললেন যে উনি যেটা বললেন 5 বার দিচ্ছে, 8বারও দিচ্ছে, তারা দিচ্ছে। তো সেগুলোর কারণেই এই যে জিনিসটা তৈরি হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি এই সময়ের মধ্যে যেই ধরনের কাজ এই ধরনের তরুণীরা মানে পছন্দ করবে বা তারা সেটা করবে, সেই ধরনের কাজও তারা পাচ্ছে না। আমাদের বেসরকারি খাতে সেইভাবে চাকরির মানে সুযোগ হচ্ছে না। আপনি এমনকি ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেক হচ্ছে, যেমন এই যে অনেক মেডিকেল কলেজ হয়েছে, সেখানে তারা ডাক্তারি পাশ করে বেরোচ্ছে, কিন্তু তারা যখন আপনার একটা চাকরির জন্য যায়, কোনো হাসপাতালে যায়, তাদের যে বেতন সেটা খুব একটা আকর্ষণীয় না, তাদের যে আয় সেটা খুব একটা আকর্ষণীয় না। কাজে ইঞ্জিনিয়ারেরও সেই একই অবস্থা, যার ফলে আমরা যেটা হচ্ছে আমাদের একটা এক পেশে ব্যাপার হয়ে যাচ্ছে। এটা একটা চিন্তার বিষয় যে শুধু সরকারি চাকরির জন্য এবং সরকারি চাকরিদের মধ্যে আবার প্রশাসনের জন্য যে মানে আপনার আগ্রহটা তৈরি হচ্ছে, অতি আগ্রহ, সেটা আমাদের জন্য একটা সমস্যা তৈরি করছে তো বটেই। কিন্তু এখানে যেমন আমি যেটা দেখছি যে ভারতে কিন্তু জেনারেল ক্যাডারে 32 বছর পর্যন্ত তাদের সেটা আছে। এমনকি মহারাষ্ট্র বা এই ধরনের জায়গাগুলোতে আমি যেটা ছিলাম, তারা কোনো কোনো ক্ষেত্রে 40 বছর পর্যন্ত এই এন্ট্রি পয়েন্টটা রাখে, বিভিন্ন ক্ষেত্রে অবস্থা বুঝে। কাজে এখানে দুই রকমের ব্যাপার। আমরা আমাদের মতো করে যেটা তরুণ সমাজ ভাবি, এখন 35 বছরে যদি একজনের জব শুরু করে, আমরা মনে করবো যে সে তো অনেকটাই তার এনার্জি যেটা শেষের দিকে এখন শুরু করার মতো। কিন্তু সামগ্রিক প্রক্রিয়াটার মধ্যে বাস্তবতাটাও একটা ব্যাপার, এবং সেটার জন্য হয়তো শিক্ষা মন্ত্রণালয় সেটা জানিয়েছে। আবার জনপ্রশাসন মন্ত্রী যেটা বলেছেন যে এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে এখন আছে। প্রধানমন্ত্রী সংসদেও বলেছেন যে তিনি নিরুৎসাহিত করেছেন, কিন্তু এই দাবিটা আসছে, বারবার এটা আসছে, এবং সেটা হয়তো যুক্তিতর্ক দিয়ে কতদিন কিভাবে চলবে সেই জিনিসটা। আমি একটু এনায়েত কাছে আবার একটু আসি, বিরতিতে যাওয়ার আগে এই প্রসঙ্গে তার 2 মিনিট সময় আমরা দিতে পারবো তাকে। আসলে এটি তো অনেক মানুষেরও দাবি, তো এই মানুষের দাবিগুলো মূল্যায়ন করাও তো সরকারের এক ধরনের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জায়গায় কোনো মাঝামাঝি অবস্থান আছে কি এনায়েত খান? আমার কাছে মনে হয় কিন্তু যুক্তি নেই আমাদের মতো প্রেক্ষাপটে, কিন্তু অন্য অনেক দেশের সাথে হয়তো তুলনা দিতে পারে। যেমন আমি উদাহরণ বলি, আমাদের দেশে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য একটা পার্টিকুলার কোয়ালিফিকেশন লাগে, কিন্তু আপনি যদি সাউথ কোরিয়াতে দেখেন, সেখানে কিন্তু যে স্কুলে কখনো যায়নি সেও পরীক্ষায় বসতে পারে, সেখানে লাগে না। আমি জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে যে তোমাদের এখানে এটাতে তো দুর্নীতি হতে পারে, বা আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম যে কারা চান্স পায়, তা দেখলাম যে সিউলের 2টা বিশ্ববিদ্যালয় থেকেই বেশিরভাগ ক্ষেত্রে চান্স পায়, ওইটা কোনো সমস্যা না, বাইরের অন্যরা পায় না, যারা অন্য কিছু পাস টাস না। আবার উন্নত দেশে যদি যায়, সেখানে যে কোনো বয়সে যে কোনো চাকরিতে ঢুকতে পারে, প্রায় সব চাকরিতে ঢুকতে পারে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু অন্য দেশে কিন্তু দেরিতে চাকরিতে ঢুকলেও তারা পাস করে কিছু না কিছু করে, ছাত্র অবস্থাতেই কিছু না কিছু করে, তারা নেশনকে একটা কন্ট্রিবিউট করে। কিন্তু আমাদের এখানে এই অপরচুনিটিস কম, তাদের দোষ না এটা, এই অপরচুনিটিস কিন্তু নেই, যেহেতু প্রচুর লোক সেইভাবে, ভাই যেটা বললেন জব অপরচুনিটি, সেটা নাই। কিন্তু আমি মনে করি যে এই বেশি বয়স করলে তারা কন্ট্রিবিউট করতে পারবে না, তার চেয়ে এখন তো আরো সুযোগ বেশি হচ্ছে এন্টারপ্রেনিউর হওয়ার, উদ্যোক্তা হওয়ার। আমরা আগে অবশ্য টিচাররা আমাদেরকে বলতো না, চাকরির কথাই বলতো, এখন আমরা তো অনেকদিন থেকে বলছি যে এখন চাকরি না, চাকরি 15 লক্ষ সরকারি কর্মচারী 30 বছর করে চাকরি করলে গড়ে 50,000-এর বেশি এক বছরে চাকরি দেওয়া যায় না, কিন্তু প্রতি বছর প্রায় 35 লক্ষ শিশু জন্মে। অনেকে স্ট্যাটিস্টিক্সে আপনারা প্রাইমারিতে কতজন ভর্তি হয়, তার বাইরে কতজন হিসাব করে দেখেন। সুতরাং আমি মনে করি এর কোনো যুক্তি নেই, আর দাবি করলেই সেটা সেই দাবি মানতে হবে, তাহলে কিন্তু কোনো দেশই চলবে না, সে চালাতে পারবে না কোনো সরকারি। এবং এটাতে আমি মনে করি খারাপ ছাড়া ভালো কিছু হবে না। আমি যেটা বলছি, আমাকে অনেকে গালাগালি দেয়, আগেও বলেছি, কিন্তু আমার কাছে মনে হয়
এখনো সেই অবস্থা বাংলাদেশে আসেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বিরতি নিব, বিরতির পরে এসে আমরা অন্য একটি প্রসঙ্গে কথা বলবো। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে আমরা কথা বলতে চাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আগামীকালকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করবে ফিলিস্তিনের বাংলাদেশ ছাত্রলীগ, এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রদেরকেও সেখানে যুক্ত করার একটা প্রচেষ্টা বাস্তবতা আছে। একটি বিষয় এখানে খুবই লক্ষণীয়, আসলে মানবতার ক্ষেত্রে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি আসলে অনেকভাবেই প্রশ্নবিদ্ধ হয়, এবং যেটি ফিলিস্তিন প্রসঙ্গ দিয়ে অনেকভাবেই প্রমাণিত হয়েছে। তো এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা আজকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা সারা দেশে এই মুভমেন্টটি করেছেন, কালকেও মুভমেন্ট করার কথা আছে। আসলে এর মধ্য দিয়ে আপনারা কি মেসেজ দিতে চান, এবং এর সঙ্গে আসলে জনসমর্থন কেমন পাচ্ছেন আপনারা? ইনান। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের আদর্শিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা প্রায় বলতেন যে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। সুতরাং আমরা যারা জাতির পিতার আদর্শে রাজনীতি করি, আমরা যারা তার রেখে যাওয়া আমানত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন দর্শনে বিশ্বাস করি, তারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবসময় যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে, আমরা যে কোনো প্রকার সংঘাতের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে, মারামারি কাটাকাটি হানাহানির বিরুদ্ধে কথা বলে থাকি। আমরা সোচ্চার থাকি পৃথিবীর নিপীড়িত যে কোনো মানুষের অধিকার যেন নিশ্চিত হয় সেই লক্ষ্যে। ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে যে আগ্রাসন চলছে, যে হামলা চলছে, তাদের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, তাদের যেই নিধন চলছে, তাদের উপর যে অত্যাচার চলছে, পৈশাচিক অমানবিকতা চলছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বাস করি এটি কোনো সভ্য সমাজে, সভ্য পৃথিবীতে চলতে পারে না। আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। আমরা চাই যে আজকে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, তারা আগামীর জন্য এমন একটি পৃথিবী রেখে যাব যেখানে কোনো যুদ্ধ থাকবে না, বিগ্রহ থাকবে না, হানাহানি কাটাকাটি সংঘর্ষ থাকবে না। আমরা সবার বসবাসের উপযোগী একটি সম অধিকারের বিশ্ব, সাম্যের বিশ্ব প্রতিষ্ঠায় বিশ্বাস করি। আজকে আপনারা দেখেছেন ফিলিস্তিনের উপরে যেই হামলা, যে নির্যাতন, যে আগ্রাসী অত্যাচার, এর বিরুদ্ধে কিন্তু সারা বিশ্বের তারুণ্য আজ জেগে উঠেছে। যেটাকে বলি যে আমরা লেগেছে রক্তে আগুন লেগেছে, সারা বিশ্বের তারুণ্যের রক্তে আজকে আগুন লেগেছে, সারা বিশ্বের তরুণদের রক্ত আজ টগবগে ফুটে উঠেছে ফিলিস্তিনিদের উপর, এই নিরীহ মানুষদের উপর নির্মম এই হত্যাযজ্ঞ দেখে, নারকীয় তাণ্ডব দেখে। আমরা সারা বিশ্বের সকল মুক্তিকামী মানুষের সাথে রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে যে বাংলাদেশের শিক্ষার্থীরাও সবসময় শান্তিতে বিশ্বাস করে, শিক্ষায় বিশ্বাস করে, প্রগতিতে বিশ্বাস করে, আমরা সাম্যে বিশ্বাস করি। আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশের যে একটি কমন গোল, কমন ডেস্টিনেশন, বাংলাদেশের শিক্ষার্থীদের যে একটি কমন ইন্টেনশন যে আমরা শান্তিপূর্ণ একটি পৃথিবী চাই, বসবাসযোগ্য পৃথিবী চাই, এইটিকে বাস্তবায়ন করার জন্য, এটিকে রিফ্লেক্ট করার জন্য, এরই প্রতিচ্ছবি হিসেবে আমাদের ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে এই কর্মসূচিটি নিয়েছি। আমরা কলম্বিয়া ইউনিভার্সিটির টাইডের কথা দেখেছি, আমরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি, ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি ইহুদি যারা শিক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলছেন, চুক্তি দিয়ে কথা বলছেন। সুতরাং আজকের তারুণ্য সারা বিশ্বের ভবিষ্যৎ বিনির্মাণ যেহেতু করবে, সুতরাং সারা বিশ্বের তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করে, সংহতি প্রকাশ করে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরাও আগামীকালকে আমাদের এই কর্মসূচি থেকে বিএসএল টাইড নামে একটি নতুন ওয়েব সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই এই তরঙ্গে পৃথিবীর সকল জঞ্জাল, পৃথিবীর সকল আবর্জনা, পৃথিবীর সকল ধ্বংস মুছে যাক, ধুয়ে যাক, এবং পৃথিবী এক রঙিন সূর্যের আলোয় আলোকিত হোক, যেই সূর্যের মাধ্যমে শুধু শান্তির রশ্মি উদ্গীরিত হবে, শান্তির রশ্মি বিগৃহীত হবে। কারণ এই পৃথিবী তো শান্তির বার্তা আমাদেরকেই বহন করতে হবে, আগামীর প্রজন্মকে শান্তির বার্তা আমাদেরকে দিয়ে যেতে হবে। আজকে আমাদের জন্য অত্যন্ত গর্বের, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু বৈশ্বিক মুক্তিকামী আন্দোলনের একজন ভয়েস হয়ে উঠেছেন। তিনি বৈশ্বিক মুক্তিকামী আন্দোলনের একজন স্পিরিট হয়ে সারা বিশ্বে জল করছেন। তিনি কিন্তু বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে সর্বপ্রথম যিনি এই ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার হয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বেলিত হয়ে, অনুপ্রাণিত হয়ে একটি নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে, একটি বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে, পাশাপাশি ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন বন্ধের উদ্দেশ্যে সারা বিশ্বে শান্তিকামী, মুক্তিকামী তরুণদের সাথে এক সুরে গেয়ে উঠতে চাই। স্টপ জেনোসাইড ইন ফিলিস্তিন, স্টপ ফায়ার ইন ফিলিস্তিন,
স্টপ ইনভেস্টিং ইন ওয়ার, রাদার ইনভেস্ট ফর পিচ, ইনভেস্ট ফর এডুকেশন। জি, আপনার কাছে আমি একটু পরে আবারও আসি। আমি একটু এই বিষয়ে ফরিদ হোসেনের বক্তব্যটা শুনতে চাই। আমেরিকার আসলে দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে একরকম, এই দেশে একরকম, ওই দেশে আর একরকম। মানে ফিলিস্তিন ইস্যু নিয়ে কি আমেরিকার সেই পুরনো চেহারাটা আবারও সবার সামনে আসলো কিনা, ছোট্ট করে যদি আপনি মন্তব্য করেন। নিঃসন্দেহে আপনারা তো শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে যে তাদের নেতৃত্বেই সবচেয়ে বেশি। আপনার অন্যান্য পশ্চিমা দেশগুলো কম বেশি আপনার একই অবস্থান নিচ্ছে। তারা এই যে গণহত্যা চলছে গাজায়, সেই গণহত্যার ব্যাপারে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, তার বিরুদ্ধেও বলছে, এমনকি তারা মানবিক সাহায্য দেওয়ার কথা বলছে। কিন্তু যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রশ্নটা আসলো, তখন কিন্তু সব দেশেই মানে দিল, কিন্তু একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই ভেটো দিল না। তাদের এক্ষেত্রে তাদের যে একটা দ্বিচারিতা, দ্বিমুখী নীতি, এটা তো প্রকাশ পেয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা নতুন কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সেটা করেছে, তারা ভিয়েতনামে করেছে, তারা ইরাকে করেছে, তারা লিবিয়াতে করেছে, তারা সিরিয়ায় করছে। অর্থাৎ তারা যেখানেই মানে আপনি দেখবেন যে মানবতার প্রশ্নটি আসছে, তাদের একটা অবস্থান, তারা বলে যে তাদের জাতীয় স্বার্থ বা ভূ রাজনৈতিক স্বার্থ সেগুলোকে বিবেচনা করে করছে। কিন্তু আপনার ভূ রাজনৈতিক স্বার্থ যদি আপনাকে মানুষের মানে গণহত্যাকে আপনার প্ররোচিত করে এবং গণহত্যা দেখেও আপনি যদি সেটা বন্ধ না করতে পারেন, এখন দেখুন যে এটার সাথে বড় উদাহরণ হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছুই বলছে যে এটা বন্ধ করো, কিন্তু তারা অস্ত্র বিক্রি করে যাচ্ছে। জার্মানি আপনার সব কিছু করছে, কিন্তু তারা অস্ত্র বিক্রি করে যাচ্ছে। তারা তাদের যে সেই হলোকস্ট, সেই হলোকস্টের দায় মেটানোর কথা বলে যে আমরা তাদের এই লক্ষ লক্ষ ইহুদিদের মেরেছে হিটলার, সেই দায় আমাদের মেটাতে হবে। কিন্তু সেই দায় মেটাতে গিয়ে আরও লক্ষ লক্ষ হিটলার যা মেরেছে তার চেয়েও বেশি লোককে আপনার হত্যা করতে হবে। সেটাই যদি হয় তাহলে তো সেটা মানে মানবতার কোনো চোখের বিনিময়ে চোখের পুরো বিশ্ব তো তাই না। কাজেই সেই দিক থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে তার এমনিতেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে আপনি যদি দেখেন তার যে বন্ধু, এই ক্ষেত্রে তারা কিন্তু সব জায়গায় সব কিছু এখন আর করতে পারছে না। সবাই তার কথা শুনছেও না। আপনার অনেক দেশ আছে যারা তার কথা শুনছে না। তারা যখন ইউক্রেনেই যেমন ধরুন, তারা ইউক্রেনে যখন এসে তারা চেয়েছিল যে ইউক্রেনের যুদ্ধ, পশ্চিমা বিশ্ব বলেছে যে ইট ইজ মানে ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ, সারা বিশ্ব তোমাকেও বলতে হবে যে আমার সঙ্গে তোমার সংহতি প্রকাশ করতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে গ্লোবাল সাউথের দিক থেকে তাকান, তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে তাকান, তারা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু যে মানে জাতিসংঘে যেই ধরনের প্রস্তাবনাগুলো আসছে তাতে তারা ভোট দিচ্ছে না। অনেকে ভোট দেওয়ার বিরুদ্ধে থাকছে, অনেকে বিরুদ্ধে ভোট দিচ্ছে, অনেকে মানছে না। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তার এই যে ইসরায়েল প্রীতি, তাদের যে জুসদের তাদের ভোট এবং তাদের যে লবি, এবং আজকে দেখুন এই যে কলম্বিয়া ইউনিভার্সিটি শুধু না, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে, নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়েছে, কানাডাতে ছড়িয়ে পড়েছে। এবং আমি এখানে একটা শেষ কথা বলতে চাই, ছাত্রলীগ যে উদ্যোগটা নিয়েছে সেটা ভালো, কিন্তু তারা দেরিতে হলেও ভালো, কিন্তু তারা দেরি করেছে। তাদের আমি বুঝতে পারলাম না যে তারা এতদিন পরে কেন, আজকে 6 মাস হয়ে গেছে এবং এই যুদ্ধ অনেক দিন ধরে চলছে, তারা এই উদ্যোগগুলোকে নিতে এত দেরি হওয়ার কোনো কারণ দেখে না। কারণ যেখানে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সর্বত্র গিয়ে এই কথাগুলো বলছেন এবং কূটনৈতিকভাবে বিভিন্ন ফোরামে এগুলো বলছেন না, আমি মনে করি যে দেরিতে হলেও ভালো, কিন্তু এত দেরি হওয়ার নিয়ে কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন আছে যে তারা এতদিন কি করছিল বা অন্যান্য সংগঠনগুলো বা কি করছে। চীনের কাছে প্রশ্নটি আমরা করি, আপনারা এত দেরি করলেন কেন? এই প্রশ্ন আমাদের সম্মানিত অতিথি ফরিদ হোসেন, ইউএনবি সম্পাদক, আর তার সঙ্গে ছোট্ট একটি সম্পূরক প্রশ্ন আমার আছে, বিরতিতে একদম শেষ করার আগে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিচারিতা নীতি, এই নীতির কারণেই কি বিশ্ব আজকে দুই ভাগে একদম স্পষ্টভাবে ভাগ হয়ে গেল কিনা, এটি নিয়ে ছোট্ট করে মন্তব্য। ইনান। জি, ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই যে কথাটি বললেন, আসলে আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জায়গা থেকে, কারণ ছাত্রলীগ যারা করি আমরা, আমাদের তো হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ, আমাদের তো হৃদয়ে রক্তক্ষরণ হয় পৃথিবীর কোথাও এই ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার, যুদ্ধ বিগ্রহ থেকে। আমরা কিন্তু যার যার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে, ব্যক্তিগত স্থান থেকে অনেকদিন ধরে এগুলো নিয়ে কথা বলছি। আমরা সাংগঠনিকভাবে আসলে উদ্যোগটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় ছিল, কিন্তু ঈদ, রমজান, নানান কারণে আমরা এটি শুরু করতে বিলম্ব হয়েছে। তারপরও আমরা এই তারিখ গঠনমূলক সমালোচনাটিকে গ্রহণ করছি এবং সামনের দিনে এই ধরনের ক্ষেত্রে
বৈশ্বিক যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম যেন আওয়াজ তুলতে পারে, তার এই পরামর্শটিকে আমরা অবশ্যই আত্মস্থ করার চেষ্টা করব। পাশাপাশি যে বিষয়টি আপনি বলেছেন, দেখুন আমরা কিন্তু কোনো দেশের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে এখানে কথা বলছি না, কিংবা কোনো জাতি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না। আমরা শান্তির পক্ষে কথা বলতে চাই, আমরা যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলতে চাই। আমি কিন্তু এর আগেও উল্লেখ করলাম, আমরা চাই যে যুদ্ধক্ষেত্রে এই ইনভেস্ট বন্ধ করা হোক, আমরা চাই এগুলো শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করা হোক, শান্তির ক্ষেত্রে বিনিয়োগ করা হোক, গবেষণার ক্ষেত্রে বিনিয়োগ করা হোক, যেন এই ধরনের অস্ত্র ব্যবসায়ীরা তাদের এই অস্ত্র ব্যবসাকে বন্ধ করে অন্যত্র তারা গবেষণার মাধ্যমে কিভাবে মানুষের কল্যাণ সাধন করা যায়, কিভাবে রাষ্ট্রের নিরাপত্তা, আসলে এই বৈশ্বিক পরিমণ্ডলে তো নিরাপত্তা বলতে আমরা মানুষের দিনের প্রয়োজনীয় যে জিনিসপত্র, প্রয়োজনীয় যে জীবনের ক্ষেত্রগুলো রয়েছে, এই ক্ষেত্রে নিরাপত্তাকে বুঝি। রাষ্ট্রের নিরাপত্তার নাম করে এই যে ধ্বংসযজ্ঞ, এই যে রক্তের হোলি খেলায় মেতে ওঠা, এই ধরনের কার্যক্রম থেকে সকল রাষ্ট্র বেরিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন, কিংবা ইসরায়েল কেন, পৃথিবীর কোন রাষ্ট্রই অন্য দুর্বল রাষ্ট্রের প্রতি কিংবা অন্য দুর্বল জাতির প্রতি যেন আগ্রাসী মনোভাব নিয়ে তাদের শাসন কায়েম করতে না চায়, বরং যার যার অধিকার তাকে চর্চা করার সুযোগ দেওয়া উচিত। আমরা কিন্তু একটি বিষয় সবসময় বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের মধ্যে কাজ করা উচিত, এবং কাজ করে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টি সবসময় কাজ করে, যে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে 24 বছরের পাকিস্তানি শোষণ শাসনের বেড়াজাল থেকে আমরা মুক্ত হয়ে একটি স্বাধীন পতাকাকে পেয়েছি। সুতরাং পৃথিবীর যে কোনো দেশের পতাকাকে সম্মান প্রদর্শন করাটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্বটাকে আমরা বোধ করি, আমরা আমাদের হৃদয়ে ধারণ করি। পৃথিবীর যে কোনো মানুষের উপর নিপীড়ন হলে, নির্যাতন হলে সেটি আমাদের হৃদয়ে অবশ্যই দাগ কাটে, আমরা কষ্ট পাই, আমরা ব্যথিত হই, আমরা মর্মাহত হই। ফিলিস্তিনিদের যেই ধ্বংসের ছবি, এই ধ্বংসের অবয়ব সারা বিশ্বের সামনে ফুটে উঠেছে, কিন্তু আমাদের হৃদয় আসলেই রক্তক্ষরণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রসঙ্গে কথা বলার জন্য। আজকে এখানে শেষ করব। ফরিদ হোসেনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাদের সঙ্গে আমাদের আগামীকালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছিলেন CSRM, জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত সবাইকে।